আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব বাংলা এমসিকিউ। বাংলা এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় আসা, চাকরি পরীক্ষায় আসা বাংলা এমসিকিউ সহজভাবে দেওয়া হলো অপশন ছাড়া। শুরু করছি। সঠিক বানানগুলো দেখে নিন। প্রাণী, সত্য, বিষয় সম্পর্কিত। পুরস্কার, তারপর শয় কয়াকার। আবিষ্কার, পেটকার শয় কয়াকার। তারপর হচ্ছে সময়োপযোগী, লাস্টে দীর্ঘিকার। মনোকষ্ট, বিসর্গর আছে। বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল। বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল। আচ্ছা, তুর্কি শব্দ। তুর্কি শব্দ হচ্ছে বাবা, উজবুক, কুর্নিশ, লাশ, সওগাত, তোপ, কোরমা, বাবুর্চি, চাকু, কফি, মোগল। তৎসম শব্দ কোনগুলো? তৎসম শব্দ হলো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, অঞ্চল, অরণ্য, চন্দন। তদ্ভব শব্দ হাত, চামার, চাঁদ, মাথা, মা, সাপ। এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আচ্ছা, ফার্সি শব্দ নমুনা, হাঙ্গামা, আমদানি, রপ্তানি, নালিশ, চশমা, রসদ, দরবারি, জানোয়ার, সাজিন্দা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নোবেল। মুক্তিযুদ্ধ ভিত্তিক নোবেল, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। এটি লিখেছেন শহীদুল জহির। নিষিদ্ধ নেবানন লিখেছেন সৈয়দ শামসুল হক। আকুটে পরশমণি লিখেছে হুমায়ুন আহমেদ। হাঙ্গর নদী গ্রেনেড লিখেছেন সেলিনা হোসেন। শওকত ওসমানের রচিত প্রতিকাশ্রয় উপন্যাস কৃতিদাসের হাসি। আহমদ মোস্তফা কামাল রচিত সামাজিক উপন্যাস কান্না পর্ব। শওকত আলী রচিত ঐতিহাসিক উপন্যাস প্রদোষে প্রাকৃতজন। অকারণে ঋণ করিও না বাক্যটি সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত কারণে অশুদ্ধ। বাক্যটির শুদ্ধরূপ হলো অকারণে ঋণ করো না। অকারণে ঋণ করিও না, এটি হলো সাধু চলিত মিশ্রণের কারণে কি বাক্যটি অশুদ্ধ। আর শুদ্ধরূপ হচ্ছে অকারণে ঋণ করো না। সেলিম আল দীনের রচিত বিখ্যাত কীর্তনখোলা নাটকটির বিষয় হলো লোকায়ত জীবন সংস্কৃতি। এ নাটকে গ্রামীণ মানুষের লোকজ ধর্মে সহজাত বিশ্বাস, তাদের সংস্কৃতি এবং আনন্দ বেদনার মহাকাব্যিক রূপায়ণ ঘটেছে। উদ্বাসন শব্দের অর্থ কি? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বাংলা আদিবাসীগণ অষ্টিক ভাষাভাষী ছিলেন। মহাকবি আলাওল রচিত প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী। কাব্যটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাত কাব্যের অনুবাদ, পদুমাবত থেকে অনুবাদ করা হয়েছে। আলাওল রচিত আরও কয়েকটি কাব্য হচ্ছে সাইফুল মুলক বদিউজ্জামান, সপ্তপয়কর, তোহফা, সিকান্দার নামা, রাখতাল নামা। কুরেশি মাগন ঠাকুর লিখেছেন চন্দ্রাবতী। মোহাম্মদ কবির লিখেছেন মধুমালতী। দৌলত উজির বাহরাম খান লিখেছেন লাইলি মজনু। কবি নির্মলেন্দু গুণের লেখা হুলিয়া কবিতা অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য রচিত চলচ্চিত্র হলো হুলিয়া। 1971
1991-এ এটি নির্মাণ করেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। মধ্যপদ লোভী কর্মধারায় যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যে পদের লোভ হয় তাকে মধ্যপদ লোভী কর্মধারায় সমাস বলে। সিংহ চিহ্নিত আসন সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা, স্মৃতি রক্ষার্থে শোধ চিঠি শোধ, উপমিত কর্মধারায় সমাস মিথ্যা সমাস। কুসুম কোমল কুসুমের মতো কোমল, উপমান কর্মধারায় সমাস নিত্য সমাস। আচ্ছা, শশব্যস্ত ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত, কাজল কালো শশকের ন্যায় কালো, তুষারের শুভ্র তুষারের ন্যায় শুভ্র, রূপক কর্মধারায় সমাস তুলনামূলক সমাস। আচ্ছা, কালচক্র কাল রূপ চক্র, পরাণ পাখি পরাণ রূপ পাখি। ন্যায় শাস্ত্র জানেন যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে বলা হয় ন্যায়িক। নাগরিকের ন্যায় সঙ্গত অধিকারের প্রতিপালক ন্যায়পাল। নাগরিকের ন্যায় সঙ্গত অধিকারের প্রতিপালক ন্যায়পাল। যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্য, যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী, উলবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ। প্রবাদটির অর্থ অযোগ্য পাত্রে উৎকৃষ্ট বস্তু দান। লোকসংস্কৃতি এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রবাদ প্রবচন দীর্ঘ দিনের অভিজ্ঞতা লব্ধ কোনো গভীর জীবন সত্য লোকপ্রিয় কোনো সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংগৃহীত হয়, প্রকাশিত হলে তাকে প্রবাদ প্রবচন বলে। যেমন, এক মাঘে শীত যায় না, নাচতে না জানলে উঠান বাঁকা। একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। যে কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ ভাবে সুসংগত, সার্থক প্রসারণী ভাব সম্প্রসারণ ভাবের সুসংগত সার্থক প্রসারণী ভাব সম্প্রসারণ। প্রকৃতি প্রত্যয় কৃষ্টি কৃষ যুক্তি, দৃষ্টি দৃশ যুক্তি, শ্রান্তি শ্রম যুক্তি, ভক্তি ভজ যুক্তি। আমার জ্বর লাগছে, এখানে জ্বর শব্দটিকে দ্বিরুক্ত শব্দ বলে। এখানে জ্বর অর্থ সামান্যতা প্রকাশ পেয়েছে। মানুষের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তড়িতে সহায়তা করে তাকে বলা হয় বাক পতঙ্গ বা বাক যন্ত্র। মানুষের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তড়িতে সহায়তা করে তাকে বাক পতঙ্গ বা বাক যন্ত্র বলে। বাক পতঙ্গ গুলো হলো ফুসফুস, শ্বাসনালী, জঠরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু, গলনালী। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলেছেন। স্যার হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করে বলেন, আলো আঁধারি ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। আচ্ছা, অন্যদিকে বঞ্চ পদাবলীর অধিকাংশ পদ রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়। জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্য সংস্কৃত ভাষায় রচিত। বিপরীত শব্দ। আচ্ছা, বিপরীত শব্দ হচ্ছে ঐহিক পারত্রিক, ঈদৃশ তাদৃশ, মাঙ্গলিক অমঙ্গল, আকস্মিক চিরন্তন, উপত্যকা অধিত্যকা অর্থ পর্বতের সমতল উপরিভাগ, আর হচ্ছে উপত্যকা অর্থ দুটি পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চাহস শঙ্খচিল লিখেছেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ। এখানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা মানুষের
এখানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাস্তবে বীরাঙ্গনার অবস্থান নাটকীয় উপস্থাপন দেখা যায়। শওকত আলী রচিত তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নারাই মোট উৎপন্ন ফসলের তেভাগ বা 2/3 দাবিতে গঠিত বর্গা চাষীদের আন্দোলনের নাম তেভাগা আন্দোলন। উক্ত নাটকে দেখানো হয় গরিব কৃষকদের ঘরে এক বালক সন্তানের অল্প বয়স জননী মধুমালতী বিধবা হলে শুরু হয় বাঁচা মরার লড়াই। লোভ লালসা সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানা চক্রান্তের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়। শামসুর রহমান রচিত অক্টোপাস উপন্যাসে দেশভাগের চিত্র ফুটে উঠেছে। শওকত ওসমানের উপন্যাস কৃতদাসের হাসি 1962 সালে 62তে এটি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে রচিত। মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটি দেশভাগের পটভূমি রচিত। উপন্যাসের শেখর হারাবার বেদনায় বিমর্ষ চিত্র ফুটে উঠেছে। সমুত্ত বিশেষণপদ যার অর্থ যৌবনপ্রাপ্ত। সমুত্ত শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ সমর্থ থেকে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কুষ্টিয়ার কামারখালী স্থান থেকে প্রকাশিত হয়। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। তাকে কেন্দ্র করে বিভিন্ন লেখক লেখেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ লেখেন শ্রী চৈতন্যচরিতামৃত। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। তাকে কেন্দ্র করে বিভিন্ন লেখক লেখেন কৃষ্ণদাস কবিরাজ লেখেন চৈতন্যচরিতামৃত। বৃন্দাবন দাস লেখেন চৈতন্য ভাগবত। আর লোচন দাস লেখেন চৈতন্য মঙ্গল। জয়ানন্দ লেখেন চৈতন্য মঙ্গল। কিন্তু মজার কথা হলো শ্রী চৈতন্যদেব নিজের সম্পর্কে কোনো কিছু লেখেননি, কিন্তু অন্যরা তাকে নিয়ে লিখেছেন। চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম হচ্ছে মুনিদত্ত। তিনি চর্যাপদকে ব্যাখ্যা করে চর্যাপদের ওপর 4টি পুঁথি লেখেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারক। মীনানাথ ধর্মী বৌদ্ধদের আদি গুরু। অপিনিহিতির কারো উদাহরণ হচ্ছে আজি থেকে আইস, সাধু থেকে সাউথ, সত্য থেকে সৈত্য। পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিতি। ডিঙ্গি টেনে বের করতে হবে বাক্যটি ভাববাচ্যের উদাহরণ। যে বাচ্যে কর্ম থাকে না, বাক্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে যুক্ত হয় তাকে ভাববাচ্য বলে। যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। রহিম কর্তৃক পুস্তক পঠিত হয়েছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্ম কর্তৃবাচ্যের বাক্য বলে। যেমন সুতি কাপড় অনেক দিন টেকে, এখানে সুতি কাপড়ই কাজটা করে। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার সম্পাদিত অভিধান বঙ্গভাষাবিধান 1817 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। কুশিদজীবী বোঝায় সুদখোরকে। কুশিদজীবী বলতে বোঝায় সুদখোরকে। ধ্বনি তত্ত্ব ও শব্দ তত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার
ব্যবহার করা নিয়ম বিধানের নামই বাক্যতত্ত্ব বা সেন্টেক্স। রূপতত্ত্ব শব্দ নির্মাণ ও পদ নির্মাণের কাজ করে। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন। বাক্যটির পরোক্ষ উক্তি হলো বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এই বাক্য নির্দেশাত্মক বোঝায়। এ বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় যে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য বলে। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমন সদা সত্য কথা বলবে। যে বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোশ, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে বিস্ময় বোধক বাক্য বলে। কি সাংঘাতিক লোক! যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা ও প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তোমার নাম কি? প্রচুর প্রাচুর্য তদ্ধিত প্রত্যয় বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় 3 প্রকার: বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জনধর্মী লিখিত প্রতীক বা চিহ্নকে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন 6টি, কখনো কখনো 7টি হয়। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের কারের সংখ্যা 10টি। আচ্ছা, পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায় এর। কবিগানের যুগে পাঁচালী গান নামে এক গানের ধরনের গান প্রচলিত ছিল। এ ধারার শক্তিশালী কবি হিসাবে পরিচিত ছিল দাশরথী রায়। চারণ কবি হিসাবে বিখ্যাত ছিল মুকুন্দ দাস। চারণ কবি মুকুন্দ দাসের প্রকৃত নাম যজ্ঞেশ্বর দে, এর ডাক নাম যজ্ঞা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জাগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রা অভিনয় করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তাদেরকে বলা হয় চারণ কবি বলা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জাগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রা অভিনয় করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তাদেরকে বলা হয় চারণ কবি। চারণ শব্দের অর্থ স্তুতি পাঠক। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত ছিল সমরেশ বসু। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। সমরেশ মজুমদার ছিলেন বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তার কোনো ছদ্মনাম নেই। পরাণের গহীন ভিতর কাব্য সৈয়দ শামসুল হক। এটি আঞ্চলিক ভাষায় লিখিত কাব্যগ্রন্থ। সৈয়দ শামসুল হকের আরও কাব্যগ্রন্থ হলো একদা এক রাজ্যে বিরতিহীন উৎসব, আমি জন্মগ্রহণ করিনি, ধ্বংসস্তূপ, কবি ও নগর। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টন বি সিলি। তিনি লিখেছেন আমেরিকান একাডেমিক অনুবাদ। আচ্ছা, জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে 1976 সালে থিসিস শেষ করেন তিনি। জীবনানন্দ দাশের জীবনী নিয়ে এ পোয়েট অ্যাপার্ট নামে ইংরেজিতে বই রচনা করেন ক্লিন্টন বি সিলি। এই ব্যক্তি জীবনানন্দ দাশের ওপরে একটি বই লেখেন যে বইয়ের নাম ছিল এ পোয়েট অ্যাপার্ট। আচ্ছা, ডব্লিউ.বি. ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংস গ্রন্থের ভূমিকা লিখেছেন।
ভাষা আন্দোলন নিয়ে কবিতা লেখা কবিতা স্মৃতিস্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। 26 ফেব্রুয়ারি 1952। হুলিয়া লিখেছেন নির্মলানন্দ গুণের কবিতা তোমাকে অভিবাদন প্রিয়তমা, শহীদ কাদের রচিত এই কবিতা। সোনালী কাবিন এটি লিখেছেন আল মাহমুদের রচিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। এর আরও চরিত্র চারুলতা, অমল আর ভূপতি। হৈমন্তী গল্পের উল্লেখযোগ্য চরিত্র হলো হৈমন্ত্রী, গৌরী শঙ্কর, অপু, বনমালী। চোখের বালি উপন্যাসের চরিত্র বিনোদিনী, আশালতা। আচ্ছা, এবার বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা ইতিহাসের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। আচ্ছা, সমরেশ বসু রচিত জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস গঙ্গা। পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জটিল সামাজিক ও সম্পর্কের কাহিনী ফুটে ওঠে হাঁসুলি পাখির উপকথা। এটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ জীবন ও জমিদার ব্যবস্থার বাস্তবতা ফুটে ওঠে। গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের কাহিনী নির্ভর সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক। তিনি মাত্র 31 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। তিনি সব্যসাচী লেখক খ্যাতি অর্জন করেন। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। তার আরও গ্রন্থ অলৌকিক স্টিমার, কাফনে মোরা অশ্রুবিন্দু, জল চিতাবাঘ, পেরোনোর কিছু নেই। 69-এর গণ অভ্যুত্থান পটভূমিকায় লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। 1969 সালে গণ অভ্যুত্থানে যারা প্রধান শক্তি ছিলেন সেই শ্রমজীবী জনসাধারণ কিভাবে আন্দোলন পরবর্তী সময়টিকে প্রতারিত এবং বঞ্চিত হলো। বামপন্থীদের দোদুল্যমানতা, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে যৌথভাবে ধারণ করতে না পারার ফলে অজস্র রক্তপাত ও রাজনীতির ময়দান থেকে তাদের সরানো, আওয়ামী লীগ প্রধান শক্তি হয়ে ওঠা ইত্যাদি উপন্যাসকে মূল উপযুক্ত হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। যুগবাণী বইটি প্রথম বাজেয়াপ্ত হয় 1922 সালে। 23 নভেম্বর যুগবাণী বইটি বাজেয়াপ্ত হয়। 1924 সালে 22 অক্টোবর বিশেষ বার্ষিকী বাজেয়াপ্ত হয়। ভাঙার গান 1924 সালের 11 নভেম্বর নিষিদ্ধ হয়। প্রলয় শিখা নিষিদ্ধ হয় 1931 সালে। চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয় 1931 সালের অক্টোবর মাসে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস লিখেছেন। তার নাম 1971, যা 1972 সালে প্রকাশিত হয়। 52,053 গুলি উপন্যাসের রচয়িতা রফিকুল ইসলাম রফিক। বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
বাংলা ভাষার যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে বা বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন প্রতিবিনা বিহনে সহ ওপর অবধি। বানান প্রজ্জ্বল অর্থ বিশেষভাবে প্রজ্জ্বল পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাত্রী, বালতি, গির্জা। ওলন্দাজ শব্দ স্কাপন, টেক্কা, তুরুপ, হরতন, রুইতন। পাঞ্জাবি শব্দ চাহিদা, শিখ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, তাকে অর্ধ তৎসম শব্দ বলে। অর্ধ তৎসম শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে। তৎসম শব্দ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র, মনুষ্য। বাংলাদেশের আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে, তাদের দেশি শব্দ বলে। দেশি শব্দ হচ্ছে কুলা, গন্ধ, চোঙ্গা, টোপর, ডাব, ঢেকি। দিয়াতারা কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয় বিভক্তি। অভিরাম শব্দের অর্থ সুন্দর, তৃপ্তিদায়ক। বালিশ অর্থ উপাদান। বাগধারা শরতের শিশির সুসময়ের বন্ধু, দুধের মাছি সুসময়ের বন্ধু, শিবরাত্রির সলতে একমাত্র সন্তান। যে নারী চিরকাল গৃহবাসী, চিরন্ত। ভৎসনা প্রাপ্ত যে নারী ভৎসিতা। বাংলা কীট প্রত্যয় সাধিত খেলনা, কীট প্রত্যয় সাধিত শব্দ খেলনা, খেল যোগ অনা। এরকম আরো হলো দোল যোগ দোলনা, দুল যোগ না দোলনা, দেনা, দে যোগ না পাওনা, পা যোগ না কান্না যোগ কাঁদ যোগ অনা। অ্যাটেস্টেড অর্থ হচ্ছে সত্যায়িত। ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।